2009 সালে নির্বাচনের মাধ্যমে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে শেখ হাসিনা সরকার গঠনের সময় বাংলাদেশ ছিল নিম্ন মধ্যম আয়ের দেশ, যেখানে দারিদ্র্য, ক্ষুধা, শক্তির সংকট এবং অবকাঠামোগত দুর্বলতা ছিল প্রধান চ্যালেঞ্জ। 24 সালে যখন শেখ হাসিনা সরকারের পতন হয়নি, ঠিক সেই সময়কার কথা আমি বলতেছি। বাংলাদেশ একটি ডিজিটাল শিল্পোন্নয়নশীল মধ্যম আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। ব্রেকিং। আচ্ছা, কেমন হবে যে ধরেন আগামী দিনের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হিসাবে আমার দেশ পত্রিকার মাহমুদ ভাই, মানে তিনি কেমন, অথবা পিনাকিরে কেমন লাগে, অথবা সাংবাদিক ইলিয়াস যদিও না, বাট পিনাকি অথবা মাহমুদ ভাই, কারণ মাঝখানে আলোচনা আসছিল যে নতুন একটা রাজনৈতিক দল গঠিত হবে আর সেই দলটার প্রধান হবে আমাদের পত্রিকার সম্পাদক মাহমুদ ভাই। আমরা কমপক্ষে 5 মিলিয়ন যুবকেরা তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে, কি বলে এটা দুই ভাগ করবো, এক ভাগ গেরিলাতে যাবো, আর বাকি অর্ধেকের কি করবো, ওটা নিয়ে আরো বিস্তৃত জায়গায় চলে যাবো। পুরা রিজনে স্বাধীনতার যুদ্ধ শুরু হবে, কোন শক্তির পক্ষে বাংলাদেশে গ্রাস করে টিকে থাকা সেই পরিস্থিতি ইনশাআল্লাহ হবে না। জামায়াত ইসলামী হঠাৎ করে ভারতের বিরুদ্ধে জোরে সোরে তেতে উঠেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মুহূর্তে ভারতের এক পত্রিকাকে সাক্ষাৎকার দিয়ে ভারত বিষয়ে একটু নমনীয় সুর ধরেছে, সেই মুহূর্তে জামায়াত উল্টো কথা কেন বলছে বলুন তো? আর ইউনূস তো যখন তখন যেখানে সেখানে ভারতের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দিচ্ছেন, তার মানে কি? যুদ্ধ কি আসলে একটা লাগতে যাচ্ছে নাকি ভারত? আমার কথা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস আবার এই বিতর্কটা উস্কে দিলেন কেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নয়, এটি কোনো নিষিদ্ধ সংগঠন নয়, দলটি বৈধ, দলটি ব্যান নয়, কিন্তু নির্বাচনে আপাতত অংশ নিতে পারছে না। এই বিষয়টি উস্কে দিলেন কেন? আমি আসলে সরাসরি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই আওয়ামী লীগকে জিইয়ে রাখা, মানে যে কোনো সময় আওয়ামী লীগ ফিরে যেতে পারে, এই ভয়টিকে জিইয়ে রাখার মধ্যেই তার 50 বছর বাংলাদেশের ক্ষমতায় থাকার স্বপ্নটা একেবারে নিহিত, মানে দুটো পরস্পর সম্পর্কিত। ডক্টর ইউনূসের বয়স হয়েছে 86 আর তিনি নিউ ইয়র্কে বসে বিবিসি, আল জাজিরার সাবেক সাংবাদিক মেহেদী হাসানকে অনলাইন সংবাদ মাধ্যম জেটিওর জন্য দেওয়া এক সাক্ষাৎকারে বলে বসেছেন যে বাংলাদেশের মানুষ নাকি তাকে 5 বছর, 10 বছর, এমনকি 50 বছর ধরে চাইছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকারটি আসলে আসুন আমরা সকলে ভাগাভাগি করে লুটেপুটে খাই, এই আদর্শের উপর ভিত্তি করে গঠিত হয়েছে, এবং এমনকি তিনি বিদেশ থেকে অনেক চালিয়াত উড়িয়ে এনেছেন তার সরকারে এই লুটেপুটে খাওয়ার, ভাগবাটোয়ারার বিষয়টি মসৃণ করতে। কাজে খুব স্বাভাবিক হয়তো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমন আশ্বাসও কেউ দিচ্ছেন যে 86, 87 এ তো কোনো বয়সই নয়, এমন জড়িবুটি, মানে এমন মহৌষধ, অমরত্বের ঔষধ হয়তো। সুপ্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে যাওয়ার পর থেকে নরেন্দ্র মোদীর সবসময় একটি পরিকল্পনা চলছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে কিভাবে পাঠানো যায়, এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শেখ হাসিনাকে বলছে অতি দ্রুতই বাংলাদেশে শেখ হাসিনাকে পাঠিয়ে দিবেন, এবং সেটিও রাজার মর্যাদা দিয়ে তিনি বাংলাদেশে পাঠিয়ে দিবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তাহলে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। 2009 সালে নির্বাচনের মাধ্যমে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে শেখ হাসিনা সরকার গঠনের সময় বাংলাদেশ ছিল নিম্ন মধ্যম আয়ের দেশ, যেখানে দারিদ্র্য, ক্ষুধা, শক্তির সংকট এবং অবকাঠামোগত দুর্বলতা ছিল প্রধান চ্যালেঞ্জ। 24 সালে যখন শেখ হাসিনা সরকারের পতন হয়নি, ঠিক সেই সময়কার কথা আমি বলতেছি। বাংলাদেশ একটি ডিজিটাল শিল্পোন্নয়নশীল মধ্যম আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল, যার উন্নয়ন অভিজ্ঞতা আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছিল। অর্থনৈতিক উন্নয়ন, দেশের জিডিপি প্রবৃদ্ধি গড়ে 6% এর উপরে বজায় রাখা হয়েছিল। কোভিড-19 এর মতো বৈশ্বিক সংকট সত্ত্বেও 2008-2009 অর্থ বছরে জিডিপি ছিল $89 বিলিয়ন, যা 2023-24 অর্থ বছরে $465 বিলিয়ন অতিক্রম করার পথে, অর্থাৎ প্রায় 5 গুণ বৃদ্ধি পেয়েছিল। 2009 সালে মাথাপিছু আয় ছিল $750, যেটা 2023-24 অর্থ বছরে দাঁড়িয়েছিল $2825 বেশি। দারিদ্র্যের হার 2009 সালে 31.5% থেকে কমে 2024 সালে 18.7% নেমে এসেছিল। অতি দারিদ্র্যের হার 17.6% থেকে কমে 5.6% দাঁড়িয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ 2009 সালে $7.5 বিলিয়ন থেকে বেড়ে 2021 সালে সর্বোচ্চ $48 বিলিয়ন পৌঁছায়। 2009-10 অর্থ বছরের বাজেটের আকার ছিল $1,13,819 কোটি টাকা, যেটা 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত $7,97,000 কোটি টাকা, যা প্রায় 7 গুণ বৃদ্ধি নির্দেশ করে। মেগা প্রজেক্ট সমূহ পদ্মা সেতু, জাতির স্বপ্নের বাস্তবায়ন, দেশের নিজস্ব অর্থায়নে নির্মিত বিশ্বের অন্যতম এই বহুমুখী সেতু দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলাকে সরাসরি রাজধানীর সাথে যুক্ত করেছে। এটি যোগাযোগ, বাণিজ্য, শিল্প ও পর্যটনে এক নতুন সূচনা সৃষ্টি করেছিল। এক নতুন যুগের এটি যোগাযোগ, বাণিজ্য, শিল্প ও পর্যটনে এক নতুন যুগের সূচনা করেছে এবং জাতির আত্মবিশ্বাসকে চাঙ্গা করেছে। মেট্রো রেল, ঢাকার গণপরিবহনের রূপান্তর। বর্তমান মেট্রো রেলের প্রথম পর্যায়ে উত্তরা থেকে মতিঝিল চালু হয়েছে। এটি যানজট হ্রাস, সময় বাঁচানো এবং আধুনিক শহরের জীবনযাপন নিশ্চিত করেছে। টানেল নির্মাণ, কর্ণফুলী নদীর তলদেশে সুড়ঙ্গ পথ। দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশে এই সুড়ঙ্গ পথ
চট্টগ্রাম শহরের যানজট নিরসন এবং বন্দর ও অর্থনৈতিক অঞ্চলের সাথে সংযোগকে গতিশীল করেছে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর হিসেবে কাজ শুরু হয়েছে। এটি মূল বন্দরগুলোর চাপ কমাবে এবং বিশাল আকারের জাহাজ সরাসরি বাংলাদেশে নোঙর করতে সক্ষম। দর্শক, তাহলে কি আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা, রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর ব্যাপারে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে? খুব সহসাই কি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে এবং আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে? এই প্রশ্নগুলো নতুন করে সামনে আসার কারণ তৈরি করে দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। আগে বহুবার বলেছি যে প্রধান উপদেষ্টা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেন। সেই ব্যাখ্যা করতে গিয়ে কখনো কখনো মনে হয় যে তিনি নিজের বিরুদ্ধেই নিজে কথা বলছেন কিনা, স্ববিরোধী কথা বলছেন কিনা। এখন একটা মন্তব্য, তখন আর একটা মন্তব্য। সেই কারণে কখনো কখনো মনে হয় যে তার বক্তব্যে স্পষ্ট স্ববিরোধিতা লক্ষ্য করা যায়। আওয়ামী লীগ সম্পর্কে যে মন্তব্য করলেন, আবার নির্বাচন কমিশন টেনে এনে যেটা বলার চেষ্টা করলেন, সেখানেও একটা স্পষ্ট স্ববিরোধিতা আমরা দেখলাম। প্রধান উপদেষ্টা আল জাজিরার সাংবাদিকের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ বিষয়ে কি বললেন, কি বোঝাতে চাইলেন, কি বললেন হয়তো ইতিমধ্যে আপনারা জেনে ফেলেছেন, কিন্তু আদতে কি বোঝাতে চাইলেন তার এই মন্তব্যের ব্যাপারে, আওয়ামী লীগ কবে নাগাদ রাজনীতি করতে পারছে, সেই মন্তব্যের প্রেক্ষিতে আমরা কি ভেবে নেব? ভারত বিষয়ে তার ভাবনা বর্তমানে কি, নাকি পুরনো ভাবনাতেই তিনি? মূলত গত রাত থেকে আলোচনা শুরু হয়েছে, যেটা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওটা আপনারা দেখেছেন হয়তো ইতিমধ্যে। সেখানে তিনি বলছেন যে জনগণ চাইছে তার সরকার আরো 5 বছর থাকুক, 10 বছর থাকুক। কোনো জনগণ আবার এও চাইছে যে 50 বছর থাকুক। আর কোনো জনগণ আবার এটাও চাইছে যে আপনি আজীবন ক্ষমতায় থাকুন, অন্য কারো দরকার নেই, নির্বাচনেরও দরকার নেই। অর্থাৎ তিনি বলেছেন জনগণের ভাবনা গণতন্ত্র না, জনগণের ভাবনা হচ্ছে সুশাসন। তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে তার সরকার যেটা চলছে, সেই সরকারের আমলে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, সেই কারণেই জনগণ চাইছে যে এই সরকার আরো 50 বছর ক্ষমতায় থাকুক। এই একই সাংবাদিকের অপর একটা প্রশ্নের উত্তরে সেই প্রসঙ্গটা এসেছে আওয়ামী লীগ প্রসঙ্গ। আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেই নিষেধাজ্ঞা নিয়ে তিনি কি ভাবছেন সেটা যখন জানতে চাওয়া হয়, তখনই তিনি সেই চমকপ্রদ মন্তব্যটা করলেন। কি বললেন তিনি? শিরোনামটা দেখে নিতে পারেন এনটিভির। যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা যেতে পারে। অর্থাৎ সরকারের ভাবনার মধ্যে রয়েছে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। হিসাবে আমাদের পত্রিকার মাহমুদ ভাই মানে তিনি কেমন, অথবা পিনাকিরে কেমন লাগে, অথবা সাংবাদিক ইলিয়াস যদিও না, বাট পিনাকি অথবা মাহমুদ ভাই, কারণ মাঝখানে আলোচনা আসছিল যে নতুন একটা রাজনৈতিক দল গঠিত হবে আর সেই দলটার প্রধান হবে আমাদের পত্রিকার সম্পাদক মাহমুদ ভাই। ডক্টর ইউনূস তিনি জাতিসংঘে গিয়ে যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণের পর কিন্তু গাছে আর মাছে ভেজাল লেগে গেছে। অলরেডি তার সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে এনসিপির পক্ষ থেকে। আর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া কিং সাংবাদিক ইলিয়াস তিনি সরাসরি ডক্টর ইউনূসকে হটানোর জন্য, মানে সরকারের পতন করার জন্য জাতিকে আহ্বান জানিয়ে বসেছেন। এখনো ডক্টর ইউনূস বিদেশে আছে। অপরদিকে এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি কড়া ভাষায় সমালোচনা করে বলেছে যে ডক্টর ইউনূস হোক আর যেই হোক, এই সরকারের পতন হয়ে যাবে যদি তিনি তার বক্তব্য প্রত্যাহার না করেন। অপরদিকে পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে সবাই ডক্টর ইউনূসের এই বক্তব্যকে কোট আনকোট অনেক ধরনের কিন্তু পদক্ষেপ নেওয়ার জন্য তারা ইতিমধ্যে মিডিয়া ক্যাম্পেইনিং শুরু করেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে আসলে চাইলেই কি এই মুহূর্তে ডক্টর ইউনূসকে হটানো যাবে? না, যাবে না। কেন যাবে না বলি, সাংবাদিক ইলিয়াস এবং পিনাকির বাংলাদেশে জিয়াফত খাওয়ার মতো একটা বড় অংশ তো ওনাদের আছেই, এর পাশাপাশি সাপোর্টিং শ্রেণীও আছে। কিন্তু একটা সরকার পতনের জন্য যেই মানে কি বলা হয় যে জনসমর্থন দরকার, অথবা যে ভাইবটা তৈরি করতে দরকার, সেটা কিন্তু নাই। সুতরাং এই মুহূর্তে তিনি ডাক দিলে, সাংবাদিক ইলিয়াস অথবা পিনাকিরা ডাক দিলে যে ডক্টর ইউনূসের পতন হবে, সেটা কিন্তু আমার মনে হয় না। আর এনসিপির ডাকেও এখন মানুষ রাস্তায় নামবে না, কারণ জামাত এনসিপি এখন একটা ডিভাইডেশনে আছে, বিএনপি টোটালি ডিভাইডেশনে আছে। এনসিপি গণ অধিকার পরিষদের দিকে ধাবিত হচ্ছিল, সেখান থেকে কালকে আবার নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যে গণ অধিকার পরিষদ এবং এনসিপি একত্রিত হবে না। তো আসলে তাদের সাথে আছে কারা? জাতীয় পার্টির সাথেই এনসিপি লড়াই করতে গিয়ে অনেকটা কষ্ট। আর যতটুকু সাপোর্টিং পাচ্ছে এনসিপি এই মুহূর্তে, সেটা হচ্ছে ধরেন প্রশাসন থেকে। ডক্টর ইউনূস ক্ষমতা থেকে সরে যাওয়া মানে এনসিপির প্রশাসনিক পাওয়া শেষ। পাশাপাশি এনসিপির দলীয় যারা নেতা আছেন, কেন্দ্রীয় নেতা, এদের সাথে সাংবাদিক ইলিয়াস, পিনাকি অনেকে আছে, তারা এদেরকে পাত্তাই দেয় না। হান্নান মাসুদ যারা আছে, তারা কিন্তু পিনাকি বা সাংবাদিক ইলিয়াসের পাত্তা দেয় না। তো এই যে পাত্তা দিচ্ছে না, বা তারা যেটা চাচ্ছে সেটা হচ্ছে না, তো সবকিছু মিলিয়ে একটা সরকার পতন ভাই, এটা একটা বিশাল বিষয়। ডক্টর ইউনূসকে হটাইয়া নতুন কাউকে আনবেন, তো সেটাকে পিনাকি নাকি না মাহমুদ ভাই, এই দুজনের একজনকে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে গ্রহণ করবে না ভাই। অনলাইনের একটা হিসাব আছে, কিন্তু বাংলাদেশের বাস্তবতা আলাদা। ওই সময় শেখ হাসিনা সরকারের পতন, ইট ওয়াজ এ ম্যাটিকুলাস ডিজাইন, এটা আমরা বুঝতে পারছি পরবর্তী সময় যে জামাত যথেষ্ট পরিশ্রম করেছে সরকার পরিবর্তনের জন্য। এটাও তাদের রাজনৈতিক অবস্থান থেকে, তারা নাহিদকে নিয়ে বক্তব্য আছে, আসিফকে নিয়ে বক্তব্য আছে, তারপর সাদিক ক্যাম্পকে নিয়ে বক্তব্য আছে, বিভিন্ন ধরনের বক্তব্য আছে। তো সেগুলো থেকে আওয়ামী লীগ সরকারের উপর মানুষের বিরক্তি ছিল, সত্যি ছিল, কারণ একটা